ঢাকা আবাহনী বাংলাদেশ ক্রিকেটে অনেক বড় নাম। বাংলাদেশ ক্রিকেটে যদি আপনি বলেন 2 থেকে 3টে ক্লাবের নাম, তার মধ্যে ঢাকা আবাহনী অন্যতম। সেই জায়গাতে এবার দলটা কেমন হবে এমন সংকটের সময় বা সব দলই সমস্যায় পড়ছে, একটা টেনশন ছিল যে ভালো দল হবে কিনা। শেষ পর্যন্ত ভালো একটা দল হয়েছে। কেমন হয়েছে, দলটার লক্ষ্য কী, সেই বিষয়ে জানবো। হেড কোচ আছে আমার পাশেই, দেখতে পাচ্ছেন, হান্নান সরকার। অনেক দিন নির্বাচক ছিলেন, সাথে হচ্ছে ন্যাশনাল টিমে ছিলেন। আমরা যদি বলি যে কিংবদন্তির মধ্যে একজন, সেটাও বলা যাবে। কথা বলি আবাহনী নিয়ে। ভাই, যেটা বলছিলাম, আপনার তো অনেক পরিচয় আছে, কিন্তু এবার পরিচয়টা আগেও ছিল না তা না, কিন্তু সেই পরিচয়ের মাঝেও যখন ব্যাক করলেন, সেটা কেমন ফিলিং দেয় এবং দলটা কেমন করলেন? প্রথমে যদি ফিলিংয়ের কথা বলি, আসলে আমার স্বপ্ন ছিল সবসময়ই কোচ হওয়ার। আমি যখন 2011-তে খেলা ছাড়ি, তারপর থেকেই তো কোচ হওয়ার লক্ষ্য নিয়েই কোচিংটা শুরু করেছিলাম। লেভেল 2 করেছি 2011-তে, লেভেল 1-2 দুটোই করেছি বেসিক্যালি। 2011-তে শেষ করার পরে কোচিংয়ে ছিলাম। আবাহনীতে 2 বছর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছি, শেখ জামালে করেছি। সো কোচিং করার যে স্বপ্নটা, সেটা শুরু করার পরে হঠাৎ করে একটা ব্রেক বলা যেতে পারে, লাইফের একটা টার্নিং পয়েন্ট, যেটা হলো ইস্ট গ্রুপ সিলেক্টর দিয়ে আবার শুরু করলাম 3 বছর কোচিংয়ে থাকার পরে। তারপরে যেটা করেছি আন্ডার 19 বা ইস্ট গ্রুপ সিলেক্টর যেটা বলে, সেখানে 8 বছর, প্রায় 8 বছর, 7 বছর 8 মাস। তারপরে 1 বছর ন্যাশনাল সিলেক্টর, প্রায় 9 বছরের মতো একটা জার্নি শেষ করে আবার আমার যে স্বপ্ন সেই জায়গায় ফিরে এসেছি। এবং এই ফিরে আসার পেছনে আমি ক্রিকেট বোর্ডকেও থ্যাঙ্কস দিব যে আসলে আমার কন্ট্রাক্ট কিন্তু আরও 1 বছর ছিল। সেখানে আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই, ওনার সঙ্গে কথা বলেছি। আমাদের অপারেশনস চেয়ারম্যান ফাহিম স্যারের সঙ্গে কথা বলেছি। জিডি চেয়ারম্যান ফাহিম সিনা, তার সঙ্গে কথা বলেছি। সবার সঙ্গে কথা বলে আমি সুন্দরভাবে আমার স্বপ্নটাকে জানিয়েছি এবং তারপরে আমি কোচ হিসেবে জয়েন করলাম আবাহনীতে। এবং আবাহনী টিম করার যে বিষয়টা, টিম করার ক্ষেত্রে আমি অনেক পরের দিকে ইনক্লুড হয়েছি এই টিম করার বিষয়টাতে। সেখান থেকে যখন টিম গোছানো শুরু করি, একটা বাজেটের আইডিয়া আমাকে দেওয়া হয় টিম থেকে, এবং সেখান থেকে বাজেটকে ম্যাচ করে কীভাবে আমি বেস্ট ব্যালেন্স টিমটা করতে পারি সেটা চেষ্টা করেছি। সোফার কাগজে কলমে নামগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে হয়তোবা অনেক বড় নাম আপনি খুব বেশি সংখ্যায় পাবেন না, বাট বড় নাম রয়েছে। এবং তার সঙ্গে কিছু ইয়াং প্লেয়ার যারা প্রমিজিং, তাদেরকে মিলিয়ে আমি টিমটা করার চেষ্টা করেছি। সাকসেসফুলি আমি বলবো যে ব্যালেন্স একটা দল তৈরি করতে যে পেরেছি। বড় নাম বলছেন, তাদের কাছে কি আশা করেন, যদি একটু নাম ধরে বলতেন? না, আশা বলতে আমার বাংলাদেশ টিমের কারেন্ট ক্যাপ্টেন শান্ত রয়েছে। আবাহনীর 12 বছর খেলা একজন প্লেয়ার মোসাদ্দেক রয়েছে। মিথুনকে ইনক্লুড করা হয়েছে, আবার ফিরে এসেছে। মমিনুল এসেছে। তার সঙ্গে যদি আমি বলি বড় নাম বলতে, আসলে নাহিদ রানা এখন একটা বড় নাম বলতেই হবে। তার সঙ্গে মৃত্যুঞ্জয়, তার নাম বলা হচ্ছে, অনেক বড় নাম বলা হয়। তার সঙ্গে পারভেজ ইমন চ্যাম্পিয়ন্স ট্রফি দলে রয়েছে। জিশান আলম, কমল নামের একটা ছেলে রয়েছে, গত 2 বছর প্রিমিয়ার লিগ ভালো খেলেছে। রাকিবুল রয়েছে, মাহফুজ রাব্বি রয়েছে। আমি নামগুলো বলতে গেলে অনেকগুলো নাম চলে আসবে, বাট বড় নাম যাদের উদ্দেশ্যে আপনি যে কোশ্চেনটা করলেন, তাদের কাছ থেকে প্রত্যাশা যে তারা যেন তাদের ক্রিকেটটাই খেলে এবং তাদের এক্সপিরিয়েন্সটা দিয়ে বাকিদেরকে নিয়ে পথটা চলে। সেই ক্ষেত্রে ভালো কিছু আশা করা যায়। এবার আমরা বিপিএলে দেখেছি উইকেটটা খুব ভালো ছিল। উইকেট ঢাকা প্রিমিয়ার ডিভিশনে খুব একটা প্রশ্ন থাকে না, যদিও ভালো উইকেটই থাকে। বিকেএসপিতে ভালো রান হয়, এবার হয়তো 2 একটা ভ্যালু নতুনও হতে পারে। আপনি কেমন আশা করেন এবার উইকেটটা, এটা ন্যাশনাল টিমের প্রেক্ষাপটেও এবং আপনার টিমের, মানে যারা খেলছে তাদের জন্য আপনি কি আশা করেন? না, অবশ্যই প্রত্যাশা করি। বিপিএল আমাদেরকে কিন্তু যেভাবে মানে ক্রিকেট বোর্ড থেকে উইকেটটার মাধ্যমে প্লেয়ারদের খেলাটা দেখিয়েছে, আমি বলবো যে আনবিলিভেবল। আমরা এইটাই প্রত্যাশা করি যে ভালো একটা উইকেটে খেলা হবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে কম্পিট করার জন্য সেই ধরনের প্রিপারেশনটা এখান থেকেই হয়ে যাবে। সো ডিপিএল যেহেতু ওয়ানডে ফরম্যাটে হয়, আমাদের ওয়ানডে ক্রিকেটটা ভালো করার ক্ষেত্রে আমার মনে হয় ডিপিএলের গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি 350 রানের খেলা এখান থেকেই খেলাটা শিখতে পারি বা এখান থেকেই প্রিপারেশনটা নিতে পারি, সেটা ফার্স্ট ইনিংস ব্যাটিংয়ের মাধ্যমে হোক, চেইজের মাধ্যমে হোক, সেটা প্রিপারেশনটা এখান থেকেই নেওয়া সম্ভব। সো ওয়ানডে ক্রিকেট ভালো করার ক্ষেত্রে আমার মনে হয় যে এর কোনো বিকল্প নেই। সো আমি প্রত্যাশা করছি বিপিএল আমরা যেরকম ভালো উইকেট পেয়েছি, এবার প্রিমিয়ার লিগেও সেই ধরনের ভালো উইকেটেই খেলা হবে, যেখানে 300-350 রানের খেলাও হতে পারে। সো প্রত্যাশা থাকবে অবশ্যই ভালো উইকেটে খেলে আমাদের ওয়ানডে প্রিপারেশনটা, বাংলাদেশ টিমের যে প্রিপারেশন, সেটাও এখান থেকে প্লেয়াররা নিতে পারবে। আগে দেখা গেছে যে আবাহনীর 11 জনকে সিলেক্ট করা কঠিন, লিটন থাকবে কিনা একাদশে সেটাও প্রশ্ন হয়েছে, কিন্তু এবার হয়তো অতটা সমস্যায় পড়বেন না, ন্যাশনাল টিমের বা তারকারা সেটাও বলছেন। তারপরেও কি ডিলেমা কি 2-1 জায়গায় আছে কিনা? টিম কম্বিনেশনে আমরা মোটামুটি আপনি যদি বলেন বেস্ট 11-এর সঙ্গে আরও 2-3জন প্লেয়ার রয়েছে যারাও বেস্ট 11-এ আসার মতো। এটা সময়ের সঙ্গে সঙ্গে হয়তো তারাও অপরচুনিটি আসবে, সেটা সময় বলে দেবে কখন কে অপরচুনিটি পাবে। বাট আগের সঙ্গে আমি আসলে মিলাতে চাই না, কারণ আগে কি হয়েছে সেই জায়গায় আমি কোচিংয়েও ছিলাম না বা আমি আসলে ওই জাজমেন্টেও ছিলাম না। যেহেতু আমি এখন জাজমেন্টে এসেছি বা আমাদের ডিসিশন মেকিং জায়গাগুলোতে আমি এসেছি, নিশ্চিতভাবেই টিমে হয়তো বড় নাম
এবং ইয়াং কিছু প্রমিজিং নাম, সেখানে মিলে ব্যালেন্স একটা দল নিয়ে আমরা বেস্ট 11 করে মাঠে নামবো। তবে ব্যাকআপ প্লেয়ারও আমার যারা রয়েছে তারাও সেটা ক্যাপাবল। সো আমি বিশ্বাস করি যে দল গঠনের ক্ষেত্রে দু একটা জায়গায় সবসময় একটা কোয়েশ্চেন মার্ক থেকে, এখানেও যে থাকবে না তা না, তবে পারফরমেন্সই সেটা ডিসাইড করতে সহায়তা করবে। মানে একটা বড় বড় পরিবর্তনের পর একটা মানে দৃশ্যপট চেঞ্জ হয়, মানে ম্যানেজমেন্টেও ঝামেলা হয়। এবারও যেহেতু সব জায়গাতে সবারই একটা পেমেন্টটা কমে গেছে, আপনি আছেন, আপনি নিজেও দেখলাম যে অনেক ডিলিংয়ে আছে, প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করছেন, আপনি নিজে ফর্মাল প্লেয়ার, সাথে হচ্ছে কোচ, বিসিবির সাথে আছেন। আপনার কি কোনো সমস্যা হচ্ছে নাকি ম্যানেজমেন্ট মানে যেভাবে যা রিসোর্সেস আছে ঠিকমতো ব্যবহার করতে পারছেন, কোনো কি হেজিটেশন আছে? না, আমি এদিক দিয়ে একটা জায়গায় লাকি যে আমার ম্যানেজমেন্ট যখনই আমাকে আবাহনীতে মিটিংয়ের জন্য কল করলেন, আমি সেখানে যে একদম ক্লিয়ারভাবে আমার মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি। বিকজ আসলে অনেস্টলি যদি আমি বলি, আমি অন্য একটা দলের সঙ্গে কথা বলে বেশ এগিয়ে গিয়েছিলাম, সেখানে কাজ করার ব্যাপারে মোটামুটি কনফার্ম ছিলাম। সেটাও বড় দল, আমি নাম বলতে চাচ্ছি না। বাট তারপরে যখন আবাহনী আমাকে অফার করলো এবং আবাহনীর সঙ্গে যখন আমি এখানে ভালো একটা সমঝোতায় আসলাম, টিমটার বাজেটটা সম্পর্কে জানলাম এবং তারপরে আমি দেখলাম যে একটা ভালো দল করা সম্ভব। সেখানে আমি প্লেয়ারদের সঙ্গে কমিউনিকেশন করেছি ইন্ডিভিজুয়ালি, এবং কিছু কিছু জায়গায় আমি চেষ্টা করেছি যে সব কিছু যেন সুন্দরভাবে গোছানো হয়। আপনি একটা জিনিস দেখবেন, আমরা প্রথম দিন থেকে ড্রেস পরে মাঠে নেমেছি। আমাদের আজকে এমন একজন মেম্বার নেই, ইভেন টিম বয় থেকে শুরু করে বলতে পারবে না যে তারা পেমেন্ট পায়নি। ফার্স্ট ডেতে আজকে সবার পেমেন্ট একটা দেওয়া হয়েছে এবং সবাই খুব হাসি মুখে সেই পেমেন্টটা রিসিভ করেছে। সো এই বিষয়গুলো ইনশিওর করাটা একটা চ্যালেঞ্জ ছিল। যখন দলটার দায়িত্বটা নিয়েছি, আপনারা জানেন প্রেক্ষাপটের কারণ চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ম্যানেজমেন্টেও বেশ চেঞ্জ এসেছে। সেখানে দায়িত্বটা কে নেবে? যখনই আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, আমি এই জায়গায় একটা জিনিস আমার সুবিধা হয়েছে, আমি বিপিএলে যেহেতু ম্যানেজার ছিলাম এর আগে, সিলেট সিক্সার্স বা রাজশাহী রয়্যালসে। রাজশাহী রয়্যালসে আমরা চ্যাম্পিয়নও হয়েছি, সিলেট সিক্সার্সে ওয়ার্নারের মতো প্লেয়ারও ছিল। সেখানে ম্যানেজার হওয়ার কারণে আমার ওই ধরনের কিছু এক্সপিরিয়েন্সও এখানে কাজে লাগানোর সুবিধা হয়েছে। সো ম্যানেজার হিসেবে লাভলুকে আমরা ইনক্লুড করেছি টিমে, বাট ম্যানেজারের সঙ্গে ওই জিনিসগুলো কোঅর্ডিনেট করা বা কমিউনিকেশন করা খুব ইজি হয়েছে। আর তারেক আজিজ, আমরা সবাই চিনি তাকে। তারেক আজিজকে আমি টিমের সঙ্গে ম্যানেজ করতে নিয়ে, মানে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়েছি। তারেক রয়েছে, সো কোচিং সাইডটাও তারেকের সঙ্গে খুব ভালো যাচ্ছে। আপনি একটা জিনিস আমি খুব পজিটিভ বলবো, ম্যানেজমেন্ট সাইডে আপনি দেখবেন বাংলাদেশের ট্রেনার ইফতি, সে আমাদের ট্রেনার। আপনি দেখবেন বাংলাদেশ টিমের ফিজিও সানি, সে আমাদের সঙ্গে রয়েছে। ম্যানেজমেন্টে তারেক আজিজ রয়েছে, আমি রয়েছি। লাভলু বিপিএলে রানার্স আপ টিমের ম্যানেজার ছিলেন। সো আমি চেষ্টা করেছি, ন্যাশনাল টিম প্লেয়ার, আমি চেষ্টা করছি ম্যানেজমেন্টটা কিন্তু যদি ভালো হয় তাহলে টিম চালানোটা খুব সহজ হয় এবং প্রপার ওয়েতে পরিবেশটাও ভালো থাকে। সেই জিনিসটা আমি এনশিওর করার চেষ্টা করছি। সঙ্গে প্লেয়ারদের আপনি যদি দেখেন ইন্ডিভিজুয়াল নাম ধরে, সেখানেও কোঅপারেট করার মতো ভালো ভালো মানসিকতার কিছু প্লেয়ার রয়েছে। সব কিছু মিলে আমি সোফার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব হ্যাপি। ভাই আমার লাস্ট প্রশ্ন একটু ছোটো করে, সেটা হচ্ছে প্রত্যেকবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন নিয়ে অনেক অভিযোগ থাকে, হয়তো বা সেটা রেফারিং হোক, মানে আম্পায়ারিং হোক, সাথে উইকেট নিয়ে হোক, অথবা পেমেন্ট নিয়েও পরে আসে। মানে আপনি মানে একেবারে নির্দিষ্ট করে আপনার কি মনে হয় এবার আপনি কোন জিনিসটা দেখতে চান বা কোন জিনিসটা বলতে চান যে জিনিসটা একটু ভালো থাকা দরকার, খুবই ছোটো করে আপনি বলতে চান আর কি? আমার মনে হয় যে ভালো উইকেট, এই জায়গাটায় কোনো কমপ্লেন আসলে আশা করি এবার থাকবে না। আরেকটা বিষয়, আম্পায়ারিং নিয়ে অনেক সময় আমরা শুনেছি, গত 2 বছর যাবৎ বেশ ভালো দেখেছি। আশা করি সেটা ধারাবাহিকতা এবারও থাকবে। সো ভালো উইকেটে ভালো আম্পায়ারিং যদি হয় তাহলে অটোমেটিক ক্রিকেট ডেভেলপ করবে, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে। এবং আমার মনে হয় এই দুইটা জায়গায় যদি আমরা স্বচ্ছ থাকতে পারি তাহলে আমার মনে হয় যে এবার প্রিমিয়ার লিগে অন্তত কোনো কমপ্লেন থাকবে না এবং সাকসেসফুলি যেই চ্যাম্পিয়ন হোক, যেই রানার্স আপ হোক বা যারাই যেই পজিশনে থাকবে সবাই অ্যাকসেপ্ট করে নেবে। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে আম্পায়ারিং এবং উইকেটটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত। সেই জায়গাটায় যদি আমরা সতর্ক থাকি, সচেতন থাকি, ইনশাল্লাহ ডিপিএল শেষে আমরা কোনো কমপ্লেন করতে পারবো না। ছোটো করে ভাই চ্যাম্পিয়ন হবেন ইনশাল্লাহ। ওকে, অনেকক্ষণ সময় দিলেন হান্নান ভাই। যদিও ডিপিএল নিয়ে বেশি কথা বললাম, ভাইয়ের এখনও 2 থেকে 3 দিন হাতে আছে অ্যাজ এ সিলেক্টর। তারপরে আমরা জানবো যে এই যে নিজেরও হয়তো বা একটা আমরা কিছু দেখতে পারবো, তার অভিজ্ঞতা জানতে পারবো। তারপরে আমরাও জানবো, আমার পেজ দিয়ে জানতে পারবো অবশ্যই যে তার অভিজ্ঞতা নিয়ে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো। ভাই ধন্যবাদ।